হবিগঞ্জে কেন গতকালকে একটা ছেলে চোখ হারাতে হলো? আপনি সংসদে বলতেছেন সবাই মিলে দেশটাকে গড়ব, তাহলে এই আমরা টিভিতে এই চিত্র দেখতেছি কেন? বিএনপি কি আওয়ামী লীগের মতো পরিণতি ভোগ করবে কিনা এটা বিএনপির সিদ্ধান্ত নিতে হবে। আজ এতদিন পর বের হলো, কি বের হলো? সাতক্ষীরায় জামাতের নেতাদের ঘর বাড়ি ওপার থেকে ইন্ডিয়ান সৈন্যরা এসে ভেঙে চুরে চুরমার করে দিয়ে গেছে। তাহলে একটা দলকে আর একটা দেশ এই দলকে অন করতেছে কেন? কারণ এই দলটাই হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার একমাত্র দল, যারা আল্লাহর বিশ্বাস ছাড়া, আল্লাহর সন্তুষ্টি ছাড়া আর কিছু করে না। আজকে তার দায়িত্বে আপনারা এসেছেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক এবং এই জমিনে আর কোনো সন্তানকে যেন রক্ত দিতে না হয়, কোনো সন্তানকে অন্ধ হতে না হয়। আওয়ামী লীগের কোনো প্রেতাত্মার এ দেশে কোনো জায়গা নেই, এই পরিষ্কার কথাটা মাননীয় প্রধানমন্ত্রী বুঝবেন, নাহলে আপনার পরিণতিও ওই একই রকম হবে। রাষ্ট্র সংস্কার চেয়েছিলাম, তা হয়নি, ক্ষমতার হাত বদল হয়েছে। এটা তো আশা ছিল না 5ই আগস্টের। আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে একটা কথা বলতে চাই, আপনি যে এই মিডিয়াতে জুলাইয়ের কথা বাদ দেওয়ার জন্য, মুছে ফেলে দেওয়ার জন্য কিছু লোককে অ্যাপয়েন্টমেন্টই করলেন জামাতকে অ্যাসাসিনেট করার জন্য, এতে লাভবান কে হবে? এতে লাভবান হবে আওয়ামী লীগ এবং ইন্ডিয়া, ক্ষতিগ্রস্ত কে হবে? জুলাই। তাহলে আপনি যদি জুলাইকে অন করেন, আপনি সংসদে বলতেছেন সবাই মিলে দেশটাকে গড়ব, তাহলে এই আমরা টিভিতে এই চিত্র দেখতেছি কেন? তার মানে আপনার দলের মধ্যেও বসে আছে, আপনার দলের মধ্যেও বসে আছে। তবে আপনাদের জন্যে, আপনারা যারা রক্ত দিয়েছেন, এদেশ স্বাধীন করছেন, তাদের একটা প্রাপ্তি আছে। সেই প্রাপ্তি হচ্ছে, আজ 55 বছরে ইন্ডিয়া কোনোদিন বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে ভয় পায়নি এবং ইন্ডিয়া কোনোদিন ভাবেনি যে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় কোনো রাজনৈতিক দল এগিয়ে আসবে। আজকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত বলে যে জামাতে ইসলাম ইন্ডিয়াতে কি করাইছে? আন্দোলন করাইছে। তাহলে এ থেকেই প্রমাণ হয় এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি কেউ রক্ষা করতে পারে, সেটাই বাংলাদেশ জামাতে ইসলামী এবং আমাদের আমির ডক্টর শফিকের হাতই হচ্ছে এদেশের, বাংলাদেশের মাটিকে যে কোনো শকুনের হাত থেকে রক্ষা করার জন্য যথেষ্ট, ইনশাল্লাহ। আর আমি বিশ্বাস করি এদেশে ওনার কথাতেই বলতে ধানায় পানায় না, বিএনপির এই জুলাই সনদ বাস্তবায়ন না করে, বিচার না করে কোনো উপায় নেই। কিন্তু বিএনপি কি আওয়ামী লীগের মতো পরিণতি ভোগ করবে কিনা এটা বিএনপির আজকে সিদ্ধান্ত নিতে হবে। আজকে 2 বছর পরও আমরা আর কোনো বিচারের নামে টালবাহানা দেখতে চাই না। জুলাই শহীদদের সাথে কোনো অপমান, অপদস্থ কোথাও আমার জুলাইয়ের এক মা কাঁদবে কেন? এই কান্নার পানিকে আপনি প্রধানমন্ত্রী শুনতে পান না? আজ এতদিন পর বের হলো, কি বের হলো? সাতক্ষীরায় জামাতের নেতাদের ঘর বাড়ি ওপার থেকে ইন্ডিয়ান সৈন্যরা এসে ভেঙে চুরে চুরমার করে দিয়ে গেছে। তাহলে একটা দলকে আর একটা দেশ এই দলকে অন করতেছে কেন? কারণ এই দলটাই হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার একমাত্র দল, যারা আল্লাহর বিশ্বাস ছাড়া, আল্লাহর সন্তুষ্টি ছাড়া আর কিছু করে না। আজকে তার দায়িত্বে আপনারা এসেছেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক এবং এই জমিনে আর কোনো সন্তানকে যেন রক্ত দিতে না হয়, কোনো সন্তানকে অন্ধ হতে না হয়। আওয়ামী লীগের কোনো প্রেতাত্মার এ দেশে কোনো জায়গা নেই, এই পরিষ্কার কথাটা মাননীয় প্রধানমন্ত্রী বুঝবেন, নাহলে আপনার পরিণতিও ওই একই রকম হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। ইনশাল্লাহ ইনকলাব জিন্দাবাদ এবং বাংলাদেশে এই শহীদদের রক্ত বৃথা যেতে পারে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের দিনটা আসলে আমার জন্য খুব বিশেষ, কারণ এই জায়গাতেই আসলে প্রায় 1.5 বছর আগে আমাদের জাতীয় নাগরিক কমিটির প্রথম আমাদের রাজশাহীতে যে পদযাত্রা, সেই রাইজিং দিয়ে আসলে শুরু হয়। তো সেখানেও যে মানুষগুলো ছিল, এখন আমি দেখছি অনেক পরিচিত মুখ এখানে আছে,
কিন্তু তার সাথে আরও নতুন যুক্ত অনেক মানুষ এসছেন। তো আমাদের পরিবার যে আস্তে আস্তে আরও অনেক বড় হচ্ছে, তো সেটা খুব স্বস্তির, সেটা খুব আনন্দের। তো এই জন্য আপনাদেরকে প্রথমেই আমি মানে আমাদের পরিবারে ওয়েলকাম জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি, এবং আমি মনে করি যে আমাদের এই পরিবার আরও বড় হতে হবে ইনশাল্লাহ। বাংলাদেশের পরিবর্তনের জন্য, বাংলাদেশের যেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা বলে আসছি, সেই লক্ষ্যেই আমরা একসাথে কাঁধে কাঁধ মিলে আসলে আমরা নতুন যাত্রায় উন্নতি করব। তো দেখুন, আমি আসলে যে কথাটা আসলে বলতে চাই যে বাংলাদেশের যেই পথরেখা ছিল, যে 17 বছরের আমাদের যে গোলামির জিঞ্জিরা এবং একরকম স্বৈরতান্ত্রিকতার বলয়ে যে আমাদের দেশকে আমরা গড়ে তুলেছিলাম এই হাসিনাদের হাত দিয়ে, সেই জায়গা থেকে আমাদের জুলাই গণ অভ্যুত্থান আমাদেরকে একটা মুক্তি দেয়, এবং মুক্তি দেওয়ার পরে আমরা মনে করি যে আমাদের অনেক কিছু পরিবর্তন আসবে। বাস্তবিক অর্থে আমাদের রাজনৈতিক দলগুলোর প্রতারণার কারণে আমরা সেই পরিবর্তনে পৌঁছাতে পারিনি। আমাদের ঐক্যমত্য কমিশনে অনেক রকম সংস্কার, অনেক রকম বিষয়ে আলাপ আলোচনা হয়েছে, গণভোট হয়েছে, কিন্তু আমরা দেখলাম যে আমাদের যেই সরকারি দল আছে, সেই রাজনৈতিক দলটি আবার একটা প্রতারণার সুযোগ নিল। আমি খুব দুঃখ পাই যে আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার হাতে গড়া যেই দল, যে আদর্শের দল, সে আদর্শের দল যখন এতটা তাদের আদর্শ থেকে বিচ্যুত হয়, সেই জায়গায় আসলে আমার মানে হৃদয় রক্তক্ষরণ হয় যে এই একটা রাজনৈতিক দলের প্রতি মানুষের যে আস্থা ছিল, যে ভরসা ছিল, সেটা আস্তে আস্তে তার দলের নেতাকর্মীদের মধ্যেই আর নেই। এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয়তাবাদী আদর্শের বিএনপির রাজনৈতিক দল থেকে শুরু করে অনেক বিভিন্ন রাজনৈতিক দলের অনেক মানুষ আমাদের সাথে যুক্ত হচ্ছে। শুধুমাত্র এই কারণেই যুক্ত হচ্ছে যে তারা সেই আদর্শের জায়গাটা আর তাদের রাজনৈতিক দলে দেখতে পাচ্ছে না, তারা দেখতে পাচ্ছে প্রতারণার রাজনীতি। যেই 17 বছর ধরে ভণ্ডামি প্রতারণা করে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের উপর জুলুম চালিয়েছে, সেই প্রতারণা ভণ্ডামি আবার নতুন করে দেখতে পাচ্ছে বিএনপির মধ্যে। এবং আপনারা জানেন যে এই প্রতারণা শুরু করলো তারা এই সংস্কারের বিরুদ্ধে দাঁড়িয়ে। তারা নানা রকম জায়গা থেকে বারবার বলে যে তারা অক্ষরে অক্ষরে পালন করবে, কিন্তু সেই অক্ষরে অক্ষরে পালন করাটা হচ্ছে তাদের সেই নোট অফ ডিসেন্ট দেওয়া অক্ষরে অক্ষরে পালন করা, যেখানে আসলে আক্ষরিক অর্থে বাংলাদেশের গুণগত পরিবর্তন কোনো কিছুই হবে না। এবং আপনি আসলে বলতে চাই, সম্মানের সাথেই বলতে চাই জনাব তারেক রহমানের ব্যাপারে, যে উনি বারবার এই কথাগুলো বলেন অক্ষরে অক্ষরে, অথবা তিনি যে বারবার বলেন যে আমার এই কথাটা এইটা ওইটা, এবং তিনি যে একটা পরিবর্তনের কথা বলেন, এটা আমার কাছে মনে হয় যে স্রেফ ভণ্ডামি। আপনি যদি দেখেন, মানে আমি উদাহরণস্বরূপ যদি আমি বলি যে গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে পুলিশ সপ্তাহে তিনি বক্তব্য দিচ্ছেন, তিনি বলছেন যে আমরা পুলিশকে আর দলীয়করণ করব না। তো এটা আমার কাছে শুনে খুব ভালো লাগলো যে না, খুবই মানে ফ্যান্টাস্টিক একটা কথাবার্তা বলেছেন যে 17 বছরের মতো হাসিনার মতো করে তিনি পুলিশকে দলীয়করণ করবে না। কিন্তু আনফর্চুনেটলি তার কিছুক্ষণ পরেই আমরা দেখতে পেলাম যে ঢাকা রেঞ্জের যে যিনি ডিআইজি, মানে তিনি বক্তব্য দিচ্ছেন। আমার কাছে সামহাও মনে হচ্ছিল যে আমি কোনো ছাত্র দলের নেতার বক্তব্য শুনছি। তার 20 মিনিটের বক্তব্যের মধ্যে প্রায় 13 মিনিট ধরে তিনি হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, এবং তিনি শিশুকাল থেকে কিভাবে জাতীয়তাবাদের আদর্শে, বিএনপির আদর্শে আসলে বড় হয়েছে, এবং তারই পরিপ্রেক্ষিতে যে তিনি বঞ্চিত ছিল 17 বছর, সেটা তিনি উল্লেখ করলেন। এবং এছাড়াও আরও এরকম আরও নানা আমরা দেখলাম যে পুলিশের ভাইয়েরা বলল, এটা খুবই আনফর্চুনেট। যেই পুলিশের সংস্কারের জন্য আমরা দীর্ঘদিন লড়াই করলাম, যেই পুলিশের সংস্কারের কথা আমরা বললাম, সেই পুলিশকে আবার নতুন করে দলীয়করণ করা হলো। আবার আপনারা যদি দেখেন যে ভিসিদের একটা কথা এসছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, হচ্ছে যে আমাদের তারেক রহমান সাহেব যখন গেলেন, তিনি বললেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং হচ্ছে দিন দিন পিছিয়ে যাচ্ছে, কারণ এই শিক্ষক নিয়োগের মানদণ্ডটা আসলে রাজনীতিকরণ করা হয়েছে। এবং খুবই আনফর্চুনেটলি মানে তার পাশে যারা বসেছিলেন সেই দলীয়করণের ভিত্তিতে নিয়োগ করা। তো এই যে মানে ডাহা মিথ্যাচার মানুষের সামনে তিনি করে যাচ্ছেন, এটা আমার খুব মানে কষ্ট লাগে যে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাকে ঘিরে বাংলাদেশের মানুষের যে আশাকাঙ্ক্ষার সঞ্চার ঘটেছিল, সেটা যে তিনি এই 2-3 মাসের মধ্যেই একদম দুমড়ে মুচড়ে দিচ্ছে, তার এই লক্ষণটা বাংলা মানে বোঝা যাচ্ছে যে আলটিমেটলি বাংলাদেশের রাজনীতির জায়গাটা এবং এই তার ক্ষমতার সময়টা কোন দিকে যাবে। তো বাংলাদেশের মানুষ, আপনারা যারা আছেন, আমি বিশ্বাস করি এই প্রতারণার রাজনীতিতে আপনারা বিশ্বাস করেন। আপনারা কি এটা বিশ্বাস করেন? আমার মনে হয় যে আপনারা এই প্রতারণার রাজনীতি বিশ্বাস করেন। আপনারা বরঞ্চ চান যে গুণগত পরিবর্তন হোক, বাংলাদেশের সংস্কার হোক, যেন ক্ষমতায় যেই আসুক না কেন আপনার এই সিস্টেমটা যেন কলাপস না হয়। তো সেই লক্ষ্যেই
জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাচ্ছে, তারা সংস্কারের জন্য লড়াই করছে, তারা সীমান্ত হত্যার জন্য প্রতিরোধের জন্য কথা বলছে, তারা সারা দেশে এই হামের প্রতিদিন যে আমাদের শিশুরা মারা যাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলছে। এইগুলো নিয়ে আসলে রাজনীতি করার সুযোগ নেই। আপনি যদি স্বাস্থ্য ব্যবস্থা, আপনার ট্রিটমেন্টের জায়গাটা যদি উন্নতিকরণ না করেন, এই এখনকার সময় যদি ক্রাইসিস ম্যানেজমেন্ট আপনি না করতে পারেন, আপনি অন্যের দোষ দিয়ে আসলে পার পাবেন না। বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন। শুধুমাত্র টিকার দোহাই দিয়ে যদি আপনি বলেন যে বাংলাদেশে এই জন্যই হচ্ছে শিশু মারা যাচ্ছে, এটাও একটা ডাহা মিথ্যা কথা। আপনারা জানেন যে এই গ্লোবাল আউটব্রেকের সময় বিশ্বের আরও অনেকগুলো দেশে এই হামের আউটব্রেক হয়েছে, এবং সেখানে যদি আপনারা দেখেন সেখানে কিন্তু মৃত্যুর হার এতটা না, কারণ সেখানে পিআইসিইউ ব্যবস্থা থেকে শুরু করে সেখানকার এই ক্রাইসিস ম্যানেজমেন্টটা অনেক ভালোভাবে তারা করতে পারছে। তারা এই দোষারোপ করছে না যে অমুক এটা করছে তমুক এটা করছে। তো আমি তাদেরকে আহ্বান করব, আপনারা সংস্কার ইস্যুতে সোচ্চার হন, আপনারা হামের ইস্যুতে সোচ্চার হন, আপনারা সীমান্ত হত্যা রোধে প্রতিরোধে আপনারা কথা বলেন। যে পররাষ্ট্রমন্ত্রী আছেন, আমি জানি না উনি কোন ক্রাইটেরিয়াতে পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন, তিনি কখনো বিএনপি রাজনীতির সাথে ছিল কিনা, কিন্তু যা করতেছেন এটা বাংলাদেশের মানুষের জন্য ভালো হচ্ছে না। এবং আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলবো যে আপনি আপনার যে দায়িত্ব, সেই দায়িত্বটা কাইন্ডলি পালন করেন। অন্যান্য মন্ত্রণালয় নিয়ে মাথা ঘামানোর জন্য আর অনেক মানুষ আছে, তো আপনারা এই কাজগুলো একটু করেন, বাংলাদেশের মানুষকে স্বস্তি দেন। আর নাইলে দেখবেন যে আপনাদের দলের যত লোকজন আছে কয়দিন পর আমরা জায়গা দিতে পারবো না, সব এনসিপিতে চলে আসবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।